বাড়ির নতুন জামাইয়ের শ্বাসনালী কেটে যাওয়ার ফলে মৃত্যু হয়। তবে এই মৃত্যুটি একটু অদ্ভুত। মৃতদেহ থেকে বেরিয়ে আসা রক্ত শুধু বাথরুমের দরজার আগে পর্যন্ত, তারপরে আর কোথাও রক্তের চিহ্ন নেই। হঠাৎ করে এমন রক্ত উধাও হয়ে গেল কি করে? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। গল্পটি লিখেছেন অশোক বিশ্বাস। গল্প পাঠে রয়েছে কৌশিক, প্রীতম, চন্দন, দেবস্মিতা আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। গ্রীষ্মের খরতাপে পৃথিবী যখন দগ্ধ, তখন আকাশে একখণ্ড মেঘ দেখলে কারই না হৃদয়টা আনন্দে নেচে ওঠে। কয়েকদিন ধরে প্রচণ্ড গরম যাওয়ার পর মাঝরাত থেকে ঝিমঝিম করে বৃষ্টি নেমেছে। আমরা চা ও তেলে ভাজার সঙ্গে আদি রসাত্মক গল্প জমিয়েছিলাম। হিমাদ্রি আগাগোড়াই এত তর্ক করছে যে ওর সঙ্গে গলা চড়িয়ে তর্ক করা আমার সাধ্যের বাইরে। হয়তো হিমাদ্রি আরও কিছুক্ষণ আমাকে জ্ঞান দিত, কিন্তু হন্তদন্তভাবে এসে হাজির হলো গদাই। গদাই আমাদের বাড়ির পাশেই থাকে, মাঝে মধ্যে আমাদের এখানে বেড়াতেও আসে। তার বাবা প্রণব শঙ্কর রায় চিপস্টোনের বড় ব্যবসায়ী। 15 দিন আগে তার দিদি যুথিকার বিয়ে হয়েছে। আমরাও বিয়ে খেতে গিয়েছিলাম। জামাই চিত্তরঞ্জনের চাকুরে, দেখতে শুনতে বেশ ভালো। গদাইয়ের কাছে কয়েকদিন আগেই শুনেছিলাম তার দিদি ও জামাইবাবুকে আনার জন্য তার বাবা চিত্তরঞ্জনে গিয়েছে। কি খবর গদাই? দিদি এসেছে বুঝি? গদাই বলল, দিদি তো পরশু এসেছে। জানেন, আমাদের কুকুরটা জামাইবাবুর গলা কামড়ে দিয়েছে। জামাইবাবু মরে গেছে। মা বাবা, দিদি, ফড়িং, ভেপু সবাই কাঁদছে। আপনারা দেখবেন তো চলুন। পুলিশ এসেছে, ডাক্তার এসেছে, বিনু কাকু, মাসি, রমেনদা, আরও কত লোক। জামাইবাবুর বাড়িতে টেলিগ্রামও করেছে। গদাই এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল। খবরটা শুনে আমরা একেবারে অবাক। গদাইদের বাড়িতে বাঘের মতো একটি কুকুর আছে। দরজায় কুকুর হইতে সাবধান কথাটি বড় বড় হরফে লেখাও আছে। তাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে দরজার ওপরে কুকুরটিকে বড় দাঁত ও জিভ ঝুলিয়ে হিংস্রভাবে রাস্তার দিকে তাকিয়ে থাকতে আমরা অনেকবার দেখেছি। হিমাদ্রি উঠে দাঁড়িয়ে বলল, আমরা যাচ্ছি, তুমি যাও। গদাইয়ের বাড়িতে ঢুকে বাড়ির লোকজনের সঙ্গে আমাদের পরিচিত ইন্সপেক্টর চট্টরাজকেও দেখতে পেলাম। হিমাদ্রি বলল, কাছেই থাকি, খবরটা শুনে না এসে আর পারলাম না। চট্টরাজ আমাদের বসতে বললেন। গদাইয়ের মা, বাবা প্রণব শঙ্করবাবু ছাড়াও আরও 3 জন ভদ্রলোক এবং একজন ভদ্রমহিলাকে দেখলাম। অপরিচিতদের সঙ্গে ইন্সপেক্টর আমাদের পরিচয় করিয়ে দিলেন। ভদ্রমহিলার নাম নির্ঝরিণী দেবরায়, প্রণব শঙ্করবাবুর জ্যাঠতুতো শালিকা। 3 জন ভদ্রলোক, বিনয়বাবু, গদাইয়ের দূর সম্পর্কের কাকা সুমিতবাবু, প্রণয় শঙ্করবাবুর পিস্তিত বোনের ছেলে, আর রমেনবাবু, গদাইয়ের দিদি যুথিকার পুরনো গৃহশিক্ষক। রমেনবাবু ছাড়া সবাই এ বাড়িতেই থাকে। চারিদিকে ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ও ছলছল চোখ দেখে মনটা যেন অত্যন্ত খারাপ হয়ে গেল। হঠাৎ চোখ পড়ল বসার ঘরে দরজা পার হয়ে বারান্দায়, যেখানে সদ্য বিধবা যুথিকা দেওয়ালে পিঠ দিয়ে উদাসভাবে বসেছিল। যুথিকার বয়স 22 হবে। চোখ, রং, চুল, স্বাস্থ্য সব মিলিয়ে তাকে দারুণ সুন্দরী দেখতে। মুখে তার গতকাল রাত্রে সাজগোজের চিহ্ন সম্পূর্ণভাবে মুছে যায়নি। কোলের উপর নিটোল হাতগুলো অলসভাবে পড়ে রয়েছে। পরিধানে কেবল একটি মাত্র শাড়ি, তাও অগোছালো। উগ্র যৌবনের প্রতিটি রেখা প্রকটভাবে আত্মপ্রকাশ করছে। হঠাৎ হিমাদ্রি আমাকে কনুইয়ের খোঁচা দিল। লজ্জা পেয়ে চোখ সরিয়ে সবার দিকে একবার দেখলাম। কেউ দেখে ফেলেনি তো? না, কেউই দেখেনি। কুকুরটার ক্ষিপ্রতার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। হিমাদ্রির আগ্রহে চট্টরাজ আমাদের মৃতদেহ দেখাতে রাজি হলেন। একটি ঘরে পুলিশ পাহারায় মৃতদেহটি একটি সাদা কাপড়ে আবৃত ছিল। হিমাদ্রি নিজের হাতে কাপড়টা সরিয়ে দিল। তারপর খানিকক্ষণ কি যেন দেখে ঘাড়ের কাছে একটি কালশিরা পড়া জায়গার দিকে চট্টরাজের দৃষ্টি আকর্ষণ করল। চট্টরাজ বললেন, আমি দেখেছি। কুকুরটাকে আক্রমণ করতে দেখে পিছু উঠতে গিয়ে দেওয়ালে বা রেলিংয়ের গোড়াতে ধাক্কা খাওয়ার ফলে হয়ে থাকবে। হিমাদ্রি মৃতদেহের উপর আবার সাদা কাপড়টা টেনে দিল।
যেখানে মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল সেই জায়গাটা একটু দেখব। আমরা সিঁড়ি ভেঙে দোতলায় উঠলাম। দোতলার সিঁড়ির দুপাশে দুটি করে ঘর, সামনে বারান্দা। ঘরগুলোর পেছন দিকেও একই রকমের বারান্দা। প্রতিটি ঘরের পূর্ব পশ্চিম দিক করে দুটো করে দরজা। বারান্দার দক্ষিণ প্রান্তে বাথরুম এবং উত্তর দিকে খোলা ছাদে যাওয়ার দরজা। এক পাশের একটি ঘরে থাকেন বিনয়বাবু, তার পাশের ঘরে সুমিতবাবু এবং অন্য পাশে পাশাপাশি দুটো ঘরে যুথিকা এবং নির্ঝরিণী। ইন্সপেক্টর চট্টরাজ বাথরুম থেকে কয়েক হাত দূরে বারান্দার একটি জায়গা দেখিয়ে বললেন, এই যে এইখানেই বিবেকবাবু মৃতদেহ পড়েছিল। দেখা গেল সেখানটায় খানিকটা রক্ত জমাট বেঁধে রয়েছে এবং রক্তের ছোট ছোট ফোঁটা ক্রমশ বাথরুমের দিকে গিয়েছে। হিমাদ্রি রক্তে লাল দাগ লক্ষ্য করে বাথরুমের দরজাটা খুলে দিল। ভেতরে কিন্তু কোনো রক্তের দাগ নেই। হিমাদ্রি খানিকক্ষণ আনমনভাবে দাঁড়িয়ে রইল, তারপর চট্টরাজের দিকে তাকিয়ে বলল, ইন্সপেক্টর, বাড়ির লোকদের স্টেটমেন্ট নেবেন না? ও শিওর, অন্তত মৃত্যুটা যখন স্বাভাবিক নয়। তাহলে আমি যদি ঘরগুলো একটু ঘুরে ফিরে দেখতে চাই, আপনার আপত্তি হবে কি কোনো? বুঝেছি, কেসটার ব্যাপারে আপনি খুবই ইন্টারেস্টেড, কিন্তু এত কুণ্ঠিত হচ্ছেন কেন মিস্টার সেন? ব্যাপারটা আর কিছুই নয়, আমার খেয়ালি মনের খানিকটা খোরাক, আর এই ফ্যামিলির সঙ্গে আমার খানিকটা সূক্ষ্ম কৃতজ্ঞতা জড়িয়ে রয়েছে, তাই আর কি। বেশ, আপনি দেখুন, আমি ততক্ষণ তলায় গিয়ে স্টেটমেন্ট নেওয়ার ব্যবস্থা করি। শীঘ্রই আসছেন আশা করতে পারি। ইন্সপেক্টর নিচে নেমে গেলেন। আমরা প্রথমে যুতিকার ঘরে ঢুকলাম। এই ঘরেই কাল বিনয়বাবু শুয়েছিলেন, আজ আর তিনি নেই। ঘরের আসবাব অল্প, একটি খাট, ড্রেসিং টেবিল, টিপয়ে জল ভর্তি একটি জার। আলনায় যুতিকার পোশাকের সঙ্গে বিবেকরঞ্জনের ধুতি পাঞ্জাবিও রয়েছে। এক নজরে চারিদিক দেখে নিয়ে হিমাদ্রি ঘরের কোণে টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলে যুতিকার পড়াশোনা করবার ব্যবস্থা। হিমাদ্রি আনমনে ড্রয়ার টানল। কালো রেক্সিনে বাঁধানো একটি অ্যালবাম দেখা গেল। অ্যালবামটা তুলে নিয়ে হিমাদ্রি পাতা উল্টালো। প্রথম পাতায় লেখা, এমনই করে তোমার মনে আমি এঁকে দিলাম আলপনা, আমার কথা মনে করো যখন আমি থাকব না, যুথিকে। কবিতাটি পড়া শেষ করে হিমাদ্রি একের পর এক পাতা উল্টাতে থাকলো। সমস্ত অ্যালবাম ভরে শুধুই যুথিকার ছবি, নানা ধরনের পোশাক, নানা ঢঙের, নানা অভিব্যক্তির। কখনো সে অভিমানী, কখনো সে কপট রাগী, কখনো বা অনুরাগী, কখনো বা লাস্যময়ী। প্রতিটা ছবিতেই যুথিকার যৌবনের বিশেষ রেখাগুলো সযত্নে প্রচেষ্টায় ধরে রাখা হয়েছে। যুথিকা তার দেহকে ক্যামেরার সামনে এমনভাবে ফুটিয়ে তুলেছে যে ক্যামেরা এবং ক্যামেরাম্যানের উভয়েরই সৌভাগ্য। আমরা আসলাম নির্ঝরিণীর ঘরে। নির্ঝরিণী যে যুথিকার সম্পর্কে মাসি, সে পরিচয় আমরা আগেই দিয়েছি। নির্ঝরিণী শিক্ষকতা করেন, বোধহয় ইতিহাস পড়ান। ঘরের শেলফে ইতিহাসেরই বই বেশি। হিমাদ্রি বইচইগুলো নাড়াচাড়া করে দেখছিল। পরিপাটি করে শেলফে সাজানো এবং কিছু বাঁধানো খাতাও রয়েছে, তাতে পড়াশোনা সংক্রান্তই নোট বেশি। দু তিনটে খাতার অন্তরালে একটি বড় খাতা কাগজের মোড়কে রয়েছে দেখা গেল। মোড়ক খুলে দেখা গেল দামি ফ্রেমে একটি ফটো। সদ্য ব্যাডমিন্টন খেলা শেষ করে বোধ করি প্রতিপক্ষকে পরাজিত করেই তার হাতে র্যাকেট নিয়ে পরস্পরের দিকে চেয়ে আত্মবিশ্বাসের হাসি হাসছে একটি যুবক ও একটি যুবতী। যুবতী নির্ঝরিণী এবং যুবক মৃত বিবেকরঞ্জন, যুথিকার স্বামী। ছবিটি নতুন তোলা নয়। নির্ঝরিণীর ঘরে একটি খাট, আলনা, চেয়ার টেবিল আর টেবিলের উপর মোটা মোটা বই অলসভাবে ছড়িয়ে পড়েছিল। হিমাদ্রি বইখানা তুলে নিল। একটি ইতিহাস বই, মধ্যযুগের ভারতীয় ইতিহাস। মুখবন্ধের উপর লেখা, নির্ঝরিণী দেবরায়, শিক্ষয়িত্রী, বালিকা বিদ্যালয়। এক নজরে পাতা উল্টাতে গিয়ে হিমাদ্রি ছত্রপতি শিবাজি পরিচ্ছেদে থামল। এক জায়গায় লাল পেন্সিল দিয়ে কয়েকটি ছত্র আন্ডারলাইন করা। অংশটি হিমাদ্রি বারবার পড়ল। তারপর বইটি যথাস্থানে রেখে দিয়ে দূর আকাশের দিকে যে দৃষ্টিতে তাকিয়ে রইল, সেই দৃষ্টির সঙ্গে আমি গভীরভাবে পরিচিত। এবার আমরা বিনয়বাবুর ঘরে এলাম। বিনয়বাবু যে একজন কবি সেটা তার ঘরে ঢুকতেই আমরা প্রমাণ পেয়ে গেলাম। অন্য দুটি ঘরের মতো এই ঘরটিও বেশ সুন্দর করে সাজানো। নতুন কিছু নেই। টেবিলের ওপর একটি মোটা খাতা শোভা পাচ্ছিল, বিনয়বাবুর কবিতাঞ্জলি। কয়েকটি কবিতা এখানে উদাহরণস্বরূপ উল্লেখ করা হলো। প্রথম কবিতা, সে গিয়েছে শ্বশুর বাড়ি, আলনাতে ঝুলছে তার শাড়ি।
এইসব নিয়েই নারীচারি। চিঠিতে লিখছে সে আরই, মা হবে সে তাড়াতাড়ি। দ্বিতীয় কবিতা। আসুক ঝড়, বন্যা কিংবা ঝঞ্ঝা, পরোয়া করিনে লড়ে যাব পাঞ্জা। শুধু আমরা ডিম ভাত খাবো, আর একদম হব না কো ঘরে বার। তুমি ইচ্ছে করে থাকবে চোখ বুজে, আমি তখন তোমার বুকে মুখ গুজে। কি সর্বনাশ! এর পরের অংশ বুঝতে পারলে হিমাদ্রির লক্ষিন্দরও নিশ্চয়ই লজ্জায় মরে যেত। তৃতীয় কবিতা। সত্যি বলছি মাইরি, তুমি যেন খাবারের ছুরি, তোমার মুখটি খাজা কাঁঠালের কোয়া, বুকটি না থাক। বর্ণনা ক্রমশ নিম্নমুখী। পড়তে গিয়ে মাথার চুল খাড়া হয়ে উঠল। শ্রীহরি বলে হিমাদ্রি খাতাটা রেখে দিল। হিমাদ্রি হাতের ঘড়ি দেখল, বেলা বাড়ছে। ইন্সপেক্টর অনেকক্ষণ নিচে গিয়েছেন। আমাদের আর দেরি করাটা সমীচীন নয়। হিমাদ্রি তাই আর দেরি না করে সমিতের ঘরে গিয়ে ঢুকল। কিন্তু সমিতের ঘরে ঢুকে সিগারেট টানতে ভুলে গেলাম। সমিত যে কত বড় শিল্পী সেটা তার ঘরে না আসলে বোঝাই যেত না। সারা ঘরে সুরুচির পরিচয় মেলে। ঘরের দেওয়ালে হাতে আঁকা অনেক ছবি। ঘরে নানা আকারে নানা ধরনের মেডেল রয়েছে। একটি নটরাজের, একটি বুদ্ধের, একটি মহাত্মাজির, একটি মৎস্যকন্যার ব্রোঞ্জ মেডেল। দৃষ্টি আকর্ষণ করল টেবিলে রাখা ব্রোঞ্জ বা সীসা জাতীয় কোনো ধাতু দিয়ে তৈরি হাফ বডি শিবাজির মূর্তি। হিমাদ্রির মুখ দিয়ে কেবল একটি মাত্রই কথা বের হলো, এখানেও শিবাজি? দেখবার মতো আর কিছুই ছিল না। টেবিলে একটি পোর্টফোলিও আছে। তার এক কোণে সাদা কার্ডে টাইপ করা মিস্টার সমিত মিত্র, ফোরম্যান, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। সেদিন বাড়িতে ফিরতে বেলা 2টো বেজে গেল। আহারাদি সমাপন করে আমরা দিবানিদ্রায় আত্মনিয়োগ করলাম। বিকেলে যখন ঘুম ভাঙল, দেখলাম হিমাদ্রি বুকের উপর হাত আর করে ঘরময় পায়চারি করছে। আত্মারাম চা দিয়ে গেল। মুখ ধুয়ে চায়ের কাপ নিয়ে বসলাম। চা খেতে খেতে হিমাদ্রি বলল, চট্টরাজ সকালে যখন স্টেটমেন্ট নিচ্ছিল আমি তখন মাঝে মাঝে প্রশ্ন করেছি, আর সে থেকে ও বাড়ির লোকেদের আমি মোটামুটি একটা খসড়া তৈরি করেছি। কেমন হয়েছে শোনো। উঠে গিয়ে একটি খাতা নিয়ে আসলো, তারপর পড়তে আরম্ভ করলো। এক হচ্ছে প্রণব শঙ্কর রায়, প্রৌঢ়, ব্যবসায়ী, অতিথিবৎসল, অনেক দূর সম্পর্কের আত্মীয়দের পেইন গেস্টের মতো বাড়িতে আশ্রয় দিয়েছেন। জামাইয়ের আকস্মিক মৃত্যুতে তিনি মর্মাহত হয়েছে। কুকুর সম্বন্ধে সাবধান করে তিনি জামাইকে বলেছিলেন যে রাত্রে বাইরে আসলে যেন সে জ্যোতি কাকাকে ডাকে। তিনি কুকুরের ডাক শোনেননি। 2 হচ্ছে সুরমা রায়, প্রণববাবুর স্ত্রী। জামাইয়ের মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছে যেটাকে বলে। ঘটনার রাত্রে কুকুরের ডাক শোনেননি। 3 হচ্ছে বিনয় ঘোষ, প্রণববাবুর সম্পর্কের ভাই, বয়স 35 বা কিছু কম হবে, অত্যন্ত শৌখিন, কবিতা লেখেন, অবিবাহিত, প্রণববাবুকে ব্যবসায় সাহায্য করেন। কুকুরের দেখাশোনা তিনিই করতেন। সে রাত্রে নিজের খাওয়ার পর কুকুরটিকে খাওয়ান। কুকুরটিকে তিনি নাড়াচাড়া করেন বলে তার সম্বন্ধে তিনি ওয়াকিবহল। রাত্রে কোনো অপরিচিত বা সন্দেহজনক কিছু দেখলে সে নিশ্চয়ই ডাকত এবং তিনি কিছু শুনতে পেতেন অবশ্যই, কিন্তু কুকুরের সেরকম কোনো চিৎকার তিনি রাত্রে শোনেননি। তিনি বলেছিলেন কুকুরটি হিংস্র হলে কাউকে আক্রমণের পূর্বে চিৎকার করে। জ্যোতিকার চিৎকারে তিনিই প্রথম দরজা খুলেছিলেন। তিনি যখন বাথরুমের দরজার পাশে রক্তের ধারাও কুকুরটিকে শুয়ে থাকতে দেখেন। কুকুরটিকে তখন রণক্লান্ত সৈনিকের মতো ঝিমোতেই দেখা যায়। সে বিনয়বাবুকে কেমন অসহায়ভাবে মৃদু স্বরে ডেকে ওঠে। তার সে স্বরে গভীর অপরাধবোধ ছিল। এমন স্বর তিনি কোনোদিনও কুকুরটির গলায় আগে শোনেননি। 4 হচ্ছে সমিত মিত্র, ব্যায়ামপুষ্ট, 26-27 বছরের যুবক, ভালো চাকরি করে, সম্পর্কে প্রণববাবুর ভাগ্নে। প্রাণচঞ্চলে যুবকটি অত্যন্ত প্রগতিশীল মনের। কারুশিল্পে তার প্রবল অনুরাগ। নিজের আঁকা ছবি এবং মেডেল দ্বারা নিজের ঘর একেবারে সুসজ্জিত করে রেখেছে। কুকুরটিকে সেও কিছু কিছু দেখাশোনা করতো আর তার চরিত্র সম্বন্ধে কিছু জানত। তবুও কুকুরটির এরূপ ব্যবহার সে মর্মাহত হয়েছে। এই আকস্মিক ঘটনা তার মনে গভীর রেখাপাত করেছে। আর 5 হচ্ছে নির্জরিণী দেবরায়, 25 বছরের যুবতী, প্রণববাবুর সম্পর্কে শ্যালিকা। শিক্ষকতা করেন। সুন্দর না হলেও নিজেকে সুন্দর করে রাখার একটা চেষ্টা রয়েছে। মৃত বিবেকরঞ্জনের সাথে তার পূর্বে আলাপ ছিল, কিন্তু তা তিনি গোপন বা অস্বীকার করেছেন। ঘটনার রাত্রে তিনি কয়েকবার কুকুরের ডাক শুনতে পান, তবে সেই ডাক কেমন যেন মিয়ানো ছিল। 6 নম্বর হচ্ছে জ্যোতিকা বসু,
রায়, বয়স 18, অপূর্ব সুন্দরী, সারা শরীরে যৌবন একেবারে অকৃপণ মেলা বসেছে। ঘটনার দিন সন্ধেবেলা নির্জন ছাদে তার স্বামীর সাথে তিনি গল্প করছিলেন। রাত্রে বিছানায় আশ্রয় নেওয়ার পর স্বামী স্ত্রীর মধ্যে অনেক কথা হয়, তাদের জীবনের কথা, ভবিষ্যতের কথা, কত রঙিন স্বপ্নের কথা। তারপর একসময় রাগ অনুরাগ একাকার হয়ে শরীরে অবসাদ ঘটে। যুথিকা ঘুমিয়ে পড়ে। হঠাৎ একসময় বিছানার পাশ ফিরতে গিয়ে নিতান্ত আকস্মিকভাবেই ঘুম ভেঙে যায়। দেখে বিবেক রঞ্জন বিছানায় নেই। ভেজানো দরজা খুলে বাইরে আসতেই ওই মর্মান্তিক দৃশ্য চোখে পড়ে। বাথরুমের পাশে বিবেক রঞ্জনের রক্তাক্ত দেহ পড়েছিল। কুকুরটিকে ওই পাশে শুয়ে থাকতে দেখা যায়। তাকে দেখে কুকুরটি বার কয়েক ক্ষীণ আওয়াজ করে, তারপর লম্বা জিভ দিয়ে মুখ চাটতে চাটতে মাথাটি সামনের 2 ছড়ানো পায়ের উপর কাত করে রাখে। আর্তচিৎকার করে যুথিকা সংবিত হারায়। তার চিৎকারেই বাড়ির সকলে উঠে পড়েন। সপ্তম হচ্ছে রমিন পতিতুণ্ডী, যুথিকার গৃহশিক্ষক। গিলে করা পাঞ্জাবি, কুঁচকানো ধুতি আর সোনার ফ্রেমের চশমা পরে। সুন্দর চেহারা, একটি নারীসুলভ সজ্জল ভাব আছে। তিনি আবার ভালো ছবি তুলতে পারেন। বেড়ানো, গান লেখা এবং ছবি তোলা তাঁর হবি। যুথিকার বিয়ের পরও এ বাড়িতে তাঁর যাতায়াত খুব একটা কমেনি। হিমাদ্রি খাতা বন্ধ করল। আমি বললাম, তা না হয় হলো, কিন্তু এসব করে কি লাভ তোমার? খেয়াল লাভ লোকসান বিচার করে না মুকুল। আর বাইরে আবার বৃষ্টি শুরু হলো। সকালের ঘুম ভাঙতে দেখলাম আকাশ মেঘমুক্ত হয়েছে। প্রখর সূর্যকিরণে চারিদিক ঝলমল করছে। চায়ের পাট চুকিয়ে সবে দৈনিক পত্রিকাটা তুলে নিয়েছি, এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজায় অতিথি, মক্কেল হতে পারে। আমি গিয়ে দরজা খুললাম। ইন্সপেক্টর চট্টরাজ একটি ফাইল হাতে ঘরে প্রবেশ করলেন। আত্মারামকে ডাক দিয়ে হিমাদ্রি আরও এক দফা চায়ের ফরমাশ করল। ইন্সপেক্টর হিমাদ্রির হাতে পোস্টমর্টমের রিপোর্ট তুলে দিলেন। রিপোর্টে বলা হয়েছে গলার ক্যারোটিড আর্টারি, সার্ভাইকাল ভার্টিবা প্রভৃতি কেটে যাওয়ার এবং প্রচুর পরিমাণে রক্তক্ষরণের ফলেই মৃত্যু হয়েছে। মাংসাশী পশুর হিংস্র দাঁত দিয়েই যেন এইসব শিরা উপশিরা ছিঁড়ে ফেলা হয়েছে। না, মস্তিষ্কে কুকুরের কোনো বিষ পাওয়া যায়নি। হিমাদ্রি মন্তব্য করল, আমি জানতাম। সিগারেট ধরিয়ে চট্টরাজ জিজ্ঞাসা করলেন, আপনি কি বুঝছেন বলুন মিস্টার সেন। আত্মারাম চা দিয়ে গেল। নীরবে চা পান সমাপ্ত হলো। ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে হিমাদ্রি অলসভাবে প্রশ্ন করল, ইন্সপেক্টর চট্টরাজ, আপনি কি ইতিহাসের ছাত্র? হ্যাঁ, কেন বলুন তো? প্রশ্ন করবেন না, উত্তর দিন। মধ্যযুগে ভারতবর্ষের ইতিহাসে কোন রাজনৈতিক বীরের চরিত্র আপনাকে মুগ্ধ করে? শেরশাহ বা আকবর? যদিও আমি ইতিহাসের ছাত্র নই, তবুও বলছি শিবাজির চরিত্র আমাকে মুগ্ধ করে। বলে হিমাদ্রি তীক্ষ্ণ চোখে মিস্টার চট্টরাজের দিকে তাকিয়ে রইল। তারপর অনেকটা সিগারেট পুড়ে ছাই হলো এবং হিমাদ্রি ইজি চেয়ারে দেহটা এড়িয়ে দিল। কেবল ইন্সপেক্টর চট্টরাজের গলা থেকে একটি মাত্রই স্বর উচ্চারিত হলো, স্ট্রেঞ্জ। যাওয়ার আগে ইন্সপেক্টর বললেন, আমার সাহায্য আপনি সব সময় পাবেন। অতএব প্রণব শঙ্কর বাবুর বাড়িতে যাতায়াত আমাদের বেড়ে গেল। আমরা তাদের শুভাকাঙ্ক্ষী। সম্প্রতি যে প্রচণ্ড ঝড় এই পরিবারের ওপর দিয়ে গিয়েছে, তাতে মাঝে মাঝে এখানে এসে তাদের শোকের বোঝা হালকা করা প্রয়োজন। এটা আমরাও যেমন বুঝতাম, প্রণববাবুও বুঝতেন। সুতরাং বাড়ির সকলেই আমাদের স্বাভাবিকভাবেই গ্রহণ করলেন। কয়েকদিনের মধ্যে বাড়ির যত্রতত্র আমাদের গতিবিধি অবাধ হয়ে গেল। ড্রয়িং রুম থেকে কোনো নোটিশ না দিয়েই আমরা উপরে উঠে যেতে পারতাম। এমনভাবেই প্রায় প্রত্যেক সন্ধ্যায় আমরা প্রণবশঙ্কর বাবুর বাড়িতে যেতাম। চা খেতাম, গল্প হতো, নানা সুখ দুঃখের কথা হতো এবং আলোচনার অংশীদার ছিলেন বাড়ির সকলেই। সেদিন সন্ধ্যায় প্রণববাবুর ড্রয়িং রুমে ঢুকে দেখি গদাই ছবি আঁকছে, আর পড়বার বইগুলো এক পাশে পড়ে রয়েছে। হিমাদ্রি বলল, স্কুলের ছেলে সন্ধেবেলা পড়া না করে ছবি আঁকছো কেন? ছবি আঁকা বুঝি খারাপ? সমুদা বলে যারা ছবি আঁকে তারা শিল্পী। সমুদা কত ভালো ছবি আঁকে। রবীন্দ্রনাথও ছবি আঁকতেন। হিমাদ্রিদা, আমি বড় হয়ে শিল্পী হব। কিন্তু লেখাপড়াটাও তো শিখতে হবে। যাক, দেখি কি কি ছবি এঁকেছো দেখি। গদাইয়ের ছবিটা দেখে হিমাদ্রি যেন বড়ই অবাক হলো, কিন্তু সে বিষয়ে সে আর কিছু বলল না। হিমাদ্রি তাকে অন্য কথা জিজ্ঞাসা করল, তোমার বাবা কোথায়? বাবা মা ভাই বোনদের নিয়ে দক্ষিণেশ্বর গেছেন। এসো মুকুল, ভেতরে যাওয়া যাক। দোতলা উঠেই দেখা গেল বারান্দায় কম পাওয়ারের আলো জ্বলছে।
কোনো ঘর থেকেই আলোর ছটা বারান্দায় আসেনি। সামনের বারান্দার দিকে জানলা দরজা বন্ধ দেখে মনে হলো যে যার ঘরে বিশ্রাম করছেন। ফিরে যাব কিনা চিন্তা করছি, হঠাৎ মৃদু কথার আওয়াজ আমাদের কানে এলো। বিনয়বাবু যেন কার সঙ্গে খুব চাপা কণ্ঠে কথা বলছিলেন। হিমাদ্রিকে চোরের স্বভাব পেয়ে বসল। সে সন্তর্পণে পা টিপে টিপে বিনয়বাবুর ঘরের দিকে চলল। আমিও তার পেছন পেছন গিয়ে বিনয়বাবুর ঘরের বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। এবার বিনয়বাবুর কণ্ঠ পরিষ্কার বোঝা গেল। আমরা শুনতে লাগলাম। বিনয়বাবু বললেন, তোমাকে যে আমি মনে প্রাণে চাই, কেন বোঝো না গো? অপর পক্ষের কিন্তু কোনো কথা শুনলাম না। তুমি তো আসো না, আমি কত ডাকি, তুমি একবার মনের কথা বোঝো না? কথা বলছো না কেন? বারে আমার কথা জবাব দাও। আবার চুপ। ও, রাগ হয়েছে এসো না? এসো আমার বুকের মধ্যে এসো। এবার সশব্দে চুম্বনের আওয়াজ শুনলাম। সর্বনাশ, আর দাঁড়ানোটা বুদ্ধিমানের কাজ নয়। এইরকম পরিস্থিতিতে এখানে অপেক্ষা করা সমীচীন নয়, যদি কেউ দেখে ফেলে। কিন্তু হিমাদ্রির মধ্যে কোনো ব্যস্ততাই লক্ষ্য করলাম না। সে সরাসরি বিনয়বাবুর দরজায় মৃদু টোকা দিল। ভেতর থেকে বিনয়বাবুর গলার আওয়াজ পাওয়া গেল, কে? আমরা। দরজা খুলুন। এই সন্ধেবেলা ঘরের দরজা বন্ধ করে কিসের ধ্যান করছেন মশাই? শ্লেষপূর্ণ কণ্ঠে হাসতে হাসতে বলল হিমাদ্রি। অল্প সময়ের মধ্যে বিনয়বাবু ঘরের দরজা খুলে দিলেন। আমরা ভেতরে ঢুকলাম। কিন্তু একটু আগে বিনয়বাবু যার সঙ্গে প্রেমালাপ করছিলেন তার কিন্তু কোনো অস্তিত্বই এই ঘরে দেখতে পেলাম না। বাইরে ঝোলানো বারান্দার দিকে দরজাটাও বন্ধ ছিল। হিমাদ্রি কোনো রকম সংকোচ না করেই বিনয়বাবুর খাটের ওপর পা ঝুলিয়ে বসল। বিনয়বাবু যে একটু আগেই এ ঘরে বৃন্দাবন লীলা চালাচ্ছিলেন সেটা তার মুখ দেখে কিন্তু বোঝা গেল না। ভয় বা বিরক্তি কোনো চিহ্নই যেন তার মুখে নেই। এমনকি আমাদের এখানে এমনভাবে আসতে দেখেও তিনি বিস্মিত হননি। হিমাদ্রি বলল, তলায় গদাইয়ের কাছে শুনলাম কর্তাগিন্নি দক্ষিণেশ্বর গিয়েছেন, তাই সোজা ওপরে চলে এলাম। এসে দেখি শুধু আপনার ঘরেই আলো জ্বলছে, তাই। বিলক্ষণ। আমি মশাই বাড়ি ছেড়ে বের হই না, হওয়ার দরকারও হয় না। একলা মানুষ বেশ আছি। বড্ড গরম হচ্ছে, জানালাগুলো সব বন্ধ করে রেখেছেন দেখছি। তাই তো। ব্যস্ত সমস্ত হয়ে বিনয়বাবু জানালা খুলতে গেলেন। বিনয়বাবুর বিছানাটা একটু এলোমেলো। মাথার বালিশের পাশে কোনো একটি মেয়ের বক্ষবন্ধনী পড়ে আছে, আর পড়ে আছে দুটো রূপোর মাথার কাটা। সামান্য কয়েকটি মুহূর্ত হিমাদ্রি ওই সময়টুকু নিপুণভাবে কাজে লাগালো। কাটা দুটো হাতে নিয়ে সুদীর্ঘ একটা আঘ্রাণ নিল, তারপর আবার যথাস্থানে রেখে দিল। জানালা খুলে দিয়ে বিনয়বাবু আমাদের কাছে এসে বসলেন। আমি উদ্দেশ্যহীনভাবে ঘরে যত্রতত্র তাকাচ্ছিলাম। দেখলাম আলনায় বিনয়বাবুর জামাকাপড়ের সঙ্গে একটি সিল্কের শাড়ি শোভা পাচ্ছে। শাড়িটি আর যারই হোক, বিনয়বাবুর তো নিশ্চয়ই নয়। মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। বিনয়বাবু সত্যিই ভাগ্যবান। একটু পরেই আমাদের চায়ের আসর বসল। জ্যোতিকা এসে আসরে যোগ দিল। হিমাদ্রি জিজ্ঞাসা করল, আপনি বাড়ি ছিলেন নাকি? জ্যোতিকা অল্প ঘাড় নাড়ল। ছাদে বেড়াচ্ছিলাম। অন্ধকার ছাদে বেড়াতে আমার ভালো লাগে। আমারও বলতে ইচ্ছা হলো। অন্ধকার ছাদে চাঁদ, তারা এগুলো ছুটে বেড়ানো দেখতে আমারও বেশ ভালো লাগে। কিন্তু সব জায়গায় সব কিছু বলা যায় না। নিজের ইচ্ছেটাকে দমন করলাম। চাকর চা আনলো। জ্যোতিকা উঠে টিপয় নিয়ে চা ঢালতে লাগলো। জ্যোতিকাকে আজকে খুবই ভালো দেখাচ্ছে। গাঢ় লাল রঙের একটি স্লিভলেস ব্লাউজ, পরনে হালকা ঘাসি রঙের সিল্কের শাড়ি, মাথার চুলগুলো লম্বা বেনিতে আবদ্ধ, চোখে সূক্ষ্ম কাজল, কপালে টিপ নেই, ঠোঁটে হালকা লিপস্টিকের ছোঁয়া। ওর ছোট ছোট দু একটা কথা, মানানসই হাসি, এসব দেখে মনে হচ্ছিল জ্যোতিকার যেন বিয়েই হয়নি, অথবা সে বিধবা নয়। চা পান শেষ হলো। আমরা উঠি উঠি করছি, অন্দরের ভিতর থেকে একজন স্ত্রীলোক এসে জ্যোতিকাকে বলল সব হয়ে গেছে, আমি যাচ্ছি দিদিমণি, বলেই ঘোমটা টেনে দিয়ে বাইরে বেরিয়ে গেল। হিমাদ্রি সপ্রশ্ন দৃষ্টিতে বিনয়বাবুর দিকে তাকাতেই তিনি বললেন, ও বাসন্তী বড় ভালো মেয়ে, এ বাড়িতে রান্নার কাজ করে। কিন্তু আমাদের ঠিক তখনই ওঠা হলো না। জ্যোতিকার গৃহশিক্ষক রমেনবাবু ঘরের মধ্যে ঢুকলেন। তাকে দেখে জ্যোতিকার মুখটা যেন খুশিতে ভরে উঠল। জ্যোতিকা বলল, দুদিন আসেননি কেন? রমেনবাবুর কাঁধে ক্যামেরা ঝুলছিল, সেটা টেবিলের ওপর নামিয়ে রেখে বললেন, আরে রোজ রোজ আসতে হবে তার কি কোনো মানে আছে? তাছাড়া এখন আর আমাকে এই বাড়িতে পড়াতে আসতে হয় না। অতঃপর জ্যোতিকা আর কিছু বলল না। ভেতরে রমেনবাবুর জন্য চা আনতে গেল। হিমাদ্রি বলল, ব্যাপার কি মশাই,
একেবারে ক্যামেরা ট্যামেরা সহ? দিন দুয়েকের জন্য দীঘা থেকে বেরিয়ে এলাম। তারপর কেমন আছেন বলুন? বিনয়বাবুর খবর কি? এইরকম মামুলি কিছু কথাবার্তার মধ্যেই জ্যোতিকা চা নিয়ে চলে এলো। রমেনবাবু চায়ের পেয়ালা তুলে নিলেন। জ্যোতিকা তার পাশের চেয়ারটিতে বসল। তারপর রমেনবাবুর সঙ্গে চাপা গলায় কথা বলতে লাগলো। আমি ওদের সব থেকে কাছে ছিলাম। হিমাদ্রি ও বিনয়বাবু নিজেদের মধ্যেই কথায় ব্যস্ত। ওদের কথায় সায় দিলেও কান কিন্তু আমার সজাগ ছিল। দু একটি কথা ছাড়া তাদের সব কথাই আমার কানে আসছিল। রমেনবাবু বললেন, ব্যাপারটা সকলের দিক থেকে ভালো হবে। তোমার মতো মেয়ের অন্তত চিরকাল বাবার ওপরে নির্ভর করে থাকাটা শোভা পায় না। না না, কোনো কিছুই না, তোমায় কিচ্ছু ভাবতে হবে না, সব ব্যবস্থা আমিই করব। ঢং ঢং করে দেওয়াল ঘড়িতে 9টা বাজল। আমরা উঠে পড়লাম। জ্যোতিকাকে আজ অত্যন্ত স্বাভাবিক মনে হচ্ছে। সে আমাদের সঙ্গে বাড়ির সদর দরজা পর্যন্ত আসলো। লক্ষ্য করলাম জ্যোতিকার উপর আমার যেন একটা তীব্র লোভ ভেতরে ভেতরে মাথা চাড়া দিয়ে উঠছে। বিদায় নেওয়ার সময় তার অত্যন্ত কাছে গিয়ে দাঁড়ালাম। জ্যোতিকার মাথা থেকে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আজ রাতে নির্ঘাত ওকে নিয়ে স্বপ্ন দেখব। রাতে খাওয়ার পর বিছানায় বসে আমরা কিছুক্ষণ ধূমপান করে থাকি। সেই সঙ্গে হয়তো কিছু পরচর্যাও হয়। তারপর ঘুমিয়ে পড়ি। এটাই হচ্ছে আমাদের দীর্ঘদিনের অভ্যাস। আজ সিগারেট ধরিয়ে হিমাদ্রি বলল, বিনয়বাবুর ঘরে যে মাথার কাঁটা দুটো দেখেছিলাম, সেগুলো জ্যোতিকার। জ্যোতিকার মাথা থেকে যে তেলের গন্ধ বেরোচ্ছিল, সে একই গন্ধ ওই কাঁটাতেও ছিল। বিনয়বাবুর ঘরে? যাক, রমেন জ্যোতিকার কথায় তেমন কিছু শুনতে পেয়েছো কিনা বলো। আমি যা যা শুনতে পেয়েছিলাম সবই বললাম। হিমাদ্রি আবার পায়চারি শুরু করলো। আমি চুপ করে তার পদচারণা লক্ষ্য করতে করতে কখন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম। তবে ঘুমানোর আগে অস্পষ্টভাবে শুনলাম হিমাদ্রি কাকে যেন ফোন করছে। পরের দিন সন্ধ্যায় হিমাদ্রি আমাকে নিয়ে সমিতবাবুর ঘরে ঢুকলো। সমিতবাবু তখন ঘরে বসে ল্যান্ডস্কেপের উপরে একটি ছবিতে তুলির আঁচড় দিচ্ছিলেন। ছবিটি সমাপ্তির পথে। আমাদের দেখে সমিতবাবু বসতে বললেন। হিমাদ্রি কিন্তু বসল না। সে দাঁড়িয়ে ছবি নিরীক্ষণ করতে লাগলো। কোনো গ্রিক ভাস্কর্যের অনুকরণ। একটি নারীকে বিবস্ত্র করছে একটি পুরুষ। পুরুষের একটি পেশিবহুল হাত নির্মমভাবে নারীর কাঁধ চেপে বসে রয়েছে এবং নারীটি 2 হাত দিয়ে নিজেকে ঢাকবার চেষ্টা করছে। সমিতবাবু সত্যিকারেরই শিল্পী, নিখুঁত কল্পনা শক্তি ও গভীর অন্তর্দৃষ্টি। কিন্তু ছবিতে যে নারী রয়েছে তার সঙ্গে কার মুখের যেন সাদৃশ্য রয়েছে। আমি বললাম, অপূর্ব, অদ্ভুত। হিমাদ্রি বলল, মশাই দেখছে করে মাইকেল অ্যাঞ্জেলো। সমিতবাবু বললেন, সমালোচনা করুন, তাতে সত্যিকারের উপকার হয়, প্রশংসাটা একঘেয়ে। হিমাদ্রি সমিতবাবুর ঘরে সাজানো ছবি ও মেডেলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। সমিতবাবুর সৃষ্টি প্রতিটি শিল্পই যেন প্রশংসার দাবি রাখে। মনোযোগ দিয়ে হিমাদ্রি সেইগুলোই দেখছিল। সমিতবাবু নিজের ঘরে তার ব্যবহার্য জিনিসগুলো পরিপাটিভাবে সাজানো রয়েছে। সিঙ্গেল খাটে নির্ভাত শয্যা, টিপয়ে টাইমস পিস, একটা ফুলদানি, আর তাতে একগুচ্ছ তাজা রজনীগন্ধা। দেওয়ালের একধার ঘেঁষে রয়েছে একটি আলনা, তাতে জামা কাপড়। তলার কাঠের পাটাতনের ওপর পাশাপাশি 3 জোড়া জুতো সাজানো রয়েছে। ঘরের এপাশে টেবিল চেয়ার, টেবিলের ওপর শিবাজি স্ট্যাচু শোভা পাচ্ছে। হিমাদ্রি ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর বুকের উপর হাত দুটো ভাঁজ করে সেটা দেখতে লাগলো। পরদিন সকালবেলা দরজার কড়া নেড়ে উঠল। 24-25 বছরের এক যুবক ঘরে ঢুকলো। সাদামাটা চেহারা, চোখ দুটো অত্যন্ত তীক্ষ্ণ ও সজাগ। নাম পঞ্চানন কুণ্ডু, পুলিশের ইনফর্মার। হিমাদ্রি বলল, কি খবর বলো পঞ্চানন। পঞ্চানন শুরু করলো। আপনার কথা মতো স্যার, আমি বিনয়বাবুর উপর নজর রেখেছিলাম আর সকালে ভদ্রলোকের পিছু নিলাম। উনি বাসে উঠলেন, ওদাপাড়া স্টপ হয়েছে, ওর সঙ্গে সঙ্গে আমিও নামলাম। উনি একটা বস্তি বাড়িতে ঢুকে গেলেন। আমি বাইকে ঘুরতে লাগলাম। বাড়িটার সামনের রাস্তায় পাশ ঘেঁষে একটা প্রাইভেট গাড়ি পার্ক করা ছিল। এই ঝকঝকে নতুন গাড়ি। বাড়ির দরজার উপরে নজর রেখে রাস্তার ধারে একটা চায়ের দোকানে ঢুকে পড়লাম। চা খেতে খেতে দোকানদারের সঙ্গে আলাপ জমালাম। তার কাছেই জানতে পারলাম সামনের বস্তি বাড়িটাতে রাখাল নামে একটা ছেলে থাকে। এবারই করে যখন গাড়িটা নিয়ে আসে। কতক্ষণ পর বিনয়বাবু বেরোলেন? প্রায় 15 মিনিট পর। সঙ্গে একটা মধ্যবয়স্ক লোক। মধ্যবয়স্ক হলেও চাল চলনে এবং পরনের আটো সাটো পোশাকে 20 বছরের খোকা খোকা ভাব।
দেখলাম এই রাখাল সে গাড়ির দরজা খুলে ড্রয়ারের মধ্য থেকে কাগজের একটা বই সাইজের মোড়ক বিনয়বাবুকে হাতে দিল। বিনয়বাবু অত্যন্ত আগ্রহের সাথে সেটা গ্রহণ করলেন। বিনয়বাবু চোখে মুখে তখন কেমন একটা লোভী লোভী খুশি খুশি ভাব। রাস্তা প্রায় ফাঁকা ছিল। ও বিনয়বাবু চোরের মতো এদিক ওদিক তাকিয়ে টপ করে পাঞ্জাবি তুললে পেট কচলে সেটা গুজে নিয়ে পাঞ্জাবি চাপা দিয়ে রাখলেন। পাশ খুলে কিছু টাকা রাখালের হাতে দিলেন। টাকাগুলো গোনা দেখে রাখাল কায়দা করে একটা হাত ওঠালো। নমস্কার না বিদায় সম্ভাষণ বুঝলাম না। বিনয়বাবু হন হন করে বড় রাস্তা থেকে এগিয়ে গেলেন। রাখাল খানিকক্ষণ তার যাত্রাপথের দিকে তাকিয়ে থেকে আপন মনে শীষ দিতে দিতে উঠে গেল। তারপর কানে গোটা সিগারেটটা হাতে করে কাচের উপরে ঠুকতে ঠুকতে বাড়ির মধ্যে ঢুকে গেল। আমি তখন দোকান থেকে বেরিয়ে এলাম। সিগারেট ধরিয়ে পায়চারি করতে করতে ভাবলাম এবার কি করব। সিগারেট শেষ হয়ে গেল। রাতটা ধরালাম, সেটাও শেষ হয়ে গেল। বাড়ির নম্বরটা টুকে নিয়ে আমিও বড় রাস্তার দিকে পা বাড়ালাম। বড় রাস্তায় পড়বার মুখেই দেখি নির্ঝরিণী দেবী ব্যগ্র দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে তাকাতে এগিয়ে আসছে। ওকে সানগ্লাস, হাতে চামড়ার একটা শৌখিন ব্যাগ। এমনি আশা করিনি। যাই হোক, লক্ষ্য করতে লাগলাম। নির্ঝরিণী দেবী যে চায়ের দোকান আমি চা খেয়েছিলাম সেই দোকানে কি যেন জিজ্ঞাসা করলো। তারপর বিনয়বাবু যে বাড়িতে ঢুকেছিলেন সেই বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে উকি ঝুঁকি দিতে লাগলেন। একটা 10-12 বছরের ছেলে বাড়ির মধ্যে যাচ্ছিল, তাকে কিছু বললেন। একটু পরে রাখাল হাসিতে দন্ত বিকশিত করে বেরিয়ে এলো। গাড়ির গায়ে হেলান দিয়ে হাত দুটো বুকের উপরে ভাঁজ করে দাঁড়ালো। নির্ঝরিণী দেবী দাঁড়ালেন তার সামনে। দুজনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হলো। তারপর রাখাল বাড়ির মধ্যে চলে গেল। নির্ঝরিণী দেবী ঘড়ি দেখলেন। রাখাল ফিরে এসে গাড়িতে উঠল। নির্ঝরিণী দেবীও উঠে বসলেন। তারপরে হাতের ছোট ব্যাগটা খুলে আয়না বের করে মুখ দেখতে লাগলেন। রাখাল গাড়িতে স্টার্ট দিল। সৌভাগ্যবশত মোড়েই আমি একটা খালি ট্যাক্সি পেয়ে গেলাম। রাখাল গাড়িটা অবশ্যই বেশ এগিয়ে নিয়ে গেছিল, তবুও আয়ত্ত এসে গেল। এবার আমার কথা মতো ওর গাড়িকে ফলো করে এগোতে লাগলো। হিমাদ্রিরই ফরমাসে আরও এক দফা চা আসলো। চা পানের পর পঞ্চানন আবার তার অভিযানের কাহিনী শুরু করলো। রাখালের গাড়ি বালিগঞ্জের একটা বড় বাড়ির মধ্যে ঢুকলো। নামিয়ে দিয়ে আমি গাড়ি ছেড়ে দিলাম। আধ ঘন্টা অপেক্ষা করার পরেও ওদের কাউকে বেরোতে দেখলাম না। আমি রাস্তা থেকে একটা বাস ধরে মোটর ভেহিকেলসের অফিসে এসে নাম্বারটা ট্রেস করলাম। গাড়ির মালিক এসপি দত্তগুপ্ত, বালিগঞ্জের ওই বাড়ির মালিক। কাল সন্ধেবেলা স্যার একটা ব্যাপার লক্ষ্য করলাম। সন্ধে না, প্রায় 8টা হবে। প্রণব শঙ্কর বাবুর বাড়ি থেকে একজন মেয়ে ছেলে বেরিয়ে এলো। রাস্তায় রাখাল অনেকক্ষণ থেকেই ঘোরাফেরা করছিল। মেয়ে ছেলেটি বেরিয়ে আসতে রাখাল তার সঙ্গে গল্প করতে করতে এগিয়ে গেল বাস স্টপেজের দিকে। ওরা দুজন বাসে উঠলো। বাস তখন প্রায় খালি। চেন সিটে পাশাপাশি বসলো। মেয়ে ছেলেটি টিকিট কাটলো না, খুব স্বাভাবিকভাবে কথা বলছিল। হাসাহাসি হচ্ছিল ওদের মধ্যে। ওরা রাখালের বাড়ির স্টপেজে নামলো আর সেই বাড়িতেই ঢুকলো। আমি ফিরে এলাম। মেয়ে ছেলেটি রাখালের বউ বোধ হয়। কোনো সন্দেহ নেই। আজ বিকেল থেকে আবার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। শনশন করে বাতাস বইছে। আমি চেয়ারটি জানালার পাশে এনে প্রকৃতির রূপ দেখছিলাম। হিমাদ্রি বাড়িতে নেই। সকাল 11টায় খেয়ে কোথায় যেন বেরিয়ে গিয়েছে। বৃষ্টিতে ভিজে হিমাদ্রি ফিরল। আত্মারামকে চা করতে বলে সে বাথরুমে গেল। যখন আমরা বের হলাম তখন বৃষ্টি থেমে গেছে, তবে আকাশ পরিষ্কার হয়নি। নির্ঝরিণীর ঘরের মধ্যে ঢুকতে গিয়ে আমাদের একটু থামতে হলো। দরজার বাইরে একটি ছেঁড়া খাম রয়েছে। হিমাদ্রি তুলে নিল। আজকের তারিখেই চিঠিটা বিলি করা হয়েছে। নির্ঝরিণীর নাম এবং এবাড়ির ঠিকানা প্রণববাবুর কেয়ার অফে লেখা। খামের ভিতরে কিন্তু চিঠি নেই। ঘরের দরজাটা খোলাই ছিল। আমরা দেখলাম জানালার ধারে দাঁড়িয়ে নির্ঝরিণী অন্ধকারে আকাশের দিকে চেয়ে আছেন। হয়তো কিছু ভাবছিলেন। আসতে পারি? নির্ঝরিণী জানালার ধার থেকে সরে এসে বললেন, বসুন। ঘরে বসবার অন্য কোনো ব্যবস্থা না থাকায় আমরা তার নির্দেশে খাটের কিনারায় বসলাম। উনি কিন্তু বসলেন না, দাঁড়িয়েই রইলেন। নির্ঝরিণীকে চিন্তাচ্ছন্ন বলেই মনে হলো। আজ টিউশনে যাননি? না। ড্রয়ার থেকে দুটো ধূপ বার করে নির্ঝরিণী জ্বালিয়ে দিলেন।
তারপর চেয়ারটিতে বসে পড়লেন। জানেন হিমাদ্রিবাবু, এ বাড়িতে আমার একদম ভালো লাগে না। কেন? তা জানি না, শুধু মনে হয় এ বাড়িতে থাকবো না। তাহলে কোনো লেডিস মেসে বা অন্য কোথাও চলে যান। কিন্তু সেটা আর হয়ে উঠছে কই। কেন? বর্তমানে একটা স্কুলে টেম্পোরারিলি কাজ করছি, সেখানে বেতনও কম। সে টাকায় ভদ্রভাবে অন্যত্র থাকা সম্ভব হবে না। অন্য জায়গায় চেষ্টা করছেন না? করেছি, বহু জায়গায় আবেদন করেছি, কোনো ফল হয়নি। হিমাদ্রি কোনো কথা বলল না, নীরবে ধূমপান করতে লাগলো। কিছুক্ষণ কেটে গেল, তারপর সে হঠাৎ জিজ্ঞাসা করল, এক্সকিউজ মি, আপনার কোয়ালিফিকেশন? পাস কোর্সে বিএ পাশ করেছি, পার্সেন্টেজও খুব একটা ভালো নয়। আপনার তো অনেক বড় বড় লোকের সঙ্গে জানাশোনা, দিন না হিমাদ্রিবাবু, আমার একটা চাকরির ব্যবস্থা করে। নির্ঝরিণীর গলায় বোধহয় করুণ আবেদন। আজ মধ্যাহ্নে গুরুভোজ হয়েছে, সিগারেট শেষ করে সবে দিবানিদ্রার আয়োজন করছি। হিমাদ্রি মালকোচা মারতে মারতে এসে বলল, পূর্বীতে একটা ভালো বই হচ্ছে, এভারগ্রিন হিরোইনের ছবি, চলো দেখে আসি। তাকে না করাটা একটা অপচেষ্টা মাত্র। এখন হয়তো বাঙালি অলস এই পর্যায়ে লম্বা একটা বক্তৃতা দিতে শুরু করবে। অগত্যা আমি উঠলাম এবং কিছুক্ষণের মধ্যেই প্রস্তুত হয়ে দুজন বেরিয়ে পড়লাম। বলাই বাহুল্য, একদম হাউসফুল। কালোবাজারিদের কাছ থেকেও টিকিট পাওয়া গেল না। মাঝখান থেকে আমার দিবানিদ্রাটাই মাটি হলো। মনের উষ্মাটার আটকে রাখতে পারলাম না। হিমাদ্রিকে বললাম, কি দরকার ছিল সিনেমায় আসার? ঘুমটাও বিগড়ে দিলে, টিকিটটাও পেলে না, যত সবই ইয়ে। কোণের দোকানটা থেকে পান কিনছি, এমন সময় হিমাদ্রি কোনো এর খোঁচা দিল। ওহে, ওদিকে দেখো। তার কথায় মুখ ঘুরিয়ে রাস্তার অন্য পাশে ফুটপাতের দিকে তাকালাম। রমেন আর জ্যোতিকা। রমেনবাবু একটি খালি ট্যাক্সি থামালেন। দুজনের পিছনের সিটে উঠলেই ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। হিমাদ্রিও একটি খালি ট্যাক্সি ধরল। গাড়িতে উঠতে উঠতে বলল, বাড়িতে গিয়ে ঘুমাও গিয়ে, যত সব। হিমাদ্রিকে নিয়ে গাড়ি তীরবেগে চলে গেল। সে যখন ফিরল তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। প্রণববাবু তখনও ফেরেনি। ড্রয়িং রুম ফাঁকা, বোধহয় যে যা নিজের ঘরে বিশ্রাম করছিলেন। আমরা উপরে উঠে আসলাম। বিনয়বাবুর উপর হিমাদ্রি বোধ করি একটা আন্তরিক টান জন্মে গিয়েছিল, কারণ লক্ষ্য করতাম যে এ বাড়িতে আসলে বিনয়বাবুর ঘরেই সে আগে যেত। বিনয়বাবুর ঘরের দরজায় ঈষৎ ভেজানো। অনুচ্চ কণ্ঠে বিনয়বাবু আবৃত্তি করছিলেন, তুমি ফুল গো আমি আমরা, তোমার অরুচি মুখে আমি আমরা, তুমি চুষো প্যান্ট আমি পা। তারপর তারপর উফ, মিলিতেছে না। তুমি চুষো প্যান্ট আমি পা, আমি স্যাকারিন তুমি চা। কেমন মিলল? হাসতে হাসতে হিমাদ্রি ঘরের মধ্যে ঢুকল। আমরা খাটে বসলাম। চেয়ার টেবিলে বসে বিনয়বাবু কবিতা রচনা করছিলেন। হিমাদ্রি বলল, আপনি কবিতা লেখেন? বলেননি তো। না না, তেমন কিছু না, একা মানুষ, যখন যা খেয়াল আসে লিখি। একা খেয়াল? আমি তুমি দিয়ে কবিতা লেখা? কন্ডিশন খারাপ। মুকুল, বিনয়বাবুকে বাঁচাও। তার মানে বিয়ে? বিয়ে মানে আমার? কেন দাদা, বেশ তো শ্বাসে জলে আছেন। কে জানি মশাই, আমার আবার মেয়েদের কেমন যেন ভয় করে। মেয়েদের দূর থেকে দেখতে ভালো, ওদের কথা গল্প কাহিনী পড়তে ভালো, শুনতে ভালো, কল্পনা করতেও ভালো, কিন্তু ওদের আমি ভয় করি। বিনয়বাবু চায়ের ব্যবস্থা করতে নিচে চলে গেলেন। হিমাদ্রির নির্দেশে আমি দরজার কাছে এসে দাঁড়ালাম। হিমাদ্রি তারপর কাজ শুরু করলো। আমরা তখন তলায় ড্রয়িং রুমে বসে আছি। সঙ্গে বিনয়বাবু ছাড়া আর কেউ নেই। প্রণববাবু তখনও ফেরেননি। সেদিনের পর গদায়ের খুব শিক্ষা হয়ে গিয়েছিল, তাই সন্ধ্যায় আমরা আসলাই গলা ছেড়ে পড়তে বসে যেত। আজও হিমাদ্রিকে শুনিয়ে শুনিয়ে এসে পড়ছিল। ইংরেজি পড়ছে, যেখানে ঠিক উচ্চারণ করতে পারছে না সেখানে গলাটা চেপে দিচ্ছে। বিনয়বাবু উঠলেন। গদাইটা কেমন পড়ছে দেখে আসি, বসুন আপনারা। বিনয়বাবু চলে গেলেন। 2 মিনিট কেটে গেল। হিমাদ্রি আস্তে আস্তে উপরে উঠতে লাগলো। আমিও তাকে অনুসরণ করলাম। দোতলার বারান্দা অন্ধকার, সব ঘরের দরজা বন্ধ কিংবা ভেজানো। পেছন দিকে ঝুল বারান্দামুখ দরজাগুলো খোলা আছে কিনা সেটা সেই ঘরের মালিকই বলতে পারেন। শুধু আমার বিশ্রী লাগে। এই সন্ধ্যাবেলায় উপরতলাটা বড় নিচ্ছুম লাগে। বারান্দার উত্তর দিকে দরজাটা পার হলেই একফালি ছাদ। হিমাদ্রি কখন কি খেয়াল হয় ঠিক আমি বুঝতে পারি না।
কেন যে সে ঘুরে ফিরে বারে বারে এই দোতলায় আসে আমিও সেটা জানি না। এই দোতলাতেই হয়তো সব রহস্যের চাবিকাঠি। সে একে একে ঘরগুলো অতিক্রম করে ছাদের দিকে চলল। ছাদে যাওয়ার দরজাটা ভেজানো। হিমাদ্রি মুহূর্তের জন্য থমকে রইল, তারপর আস্তে আস্তে দরজার পাল্লাটা খুলে দিল। হিমাদ্রির পাশে আমি। ছাদের একটি কোণায় একটি নিভৃত দৃশ্য আমাদের চোখে পড়ল। চিরনতুন দৃশ্য। একটি পুরুষ ও একটি নারী। প্রায় অন্ধকারে কাউকে চেনা যাচ্ছে না, কিন্তু নারীটি অত্যন্ত চাপা স্বরে কাঁদছে। ড্রয়িং রুমে ফিরে এসে যথাস্থানে বসলাম। তখন সেখানে কেউ নেই। হিমাদ্রি বিমনাভাবে সিগারেট ধরালো। এমন সময় প্রণববাবু ঢুকলেন, ক্লান্ত চেহারা। সারাদিনের পরিশ্রমের পর বাড়ি ফিরলেন। আপনারও কতক্ষণ? এই তো খানিক আগে এসেছি। আপনার আজ দেরি হয়ে গেল মনে হচ্ছে। তা একটু হয়েছে ভাই, কাজের ঝামেলা বাড়ছে। দিনকাল যা পড়ছে বাঙালির আর করে খেতে হবে না। আপনারা বসুন, আমি আসছি। আচ্ছা, আপনার বাড়িতে বারান্দা ছাড়া আর ছাদে যাওয়ার অন্য কোনো পথ আছে কি? আছে, বাগান থেকে দুটো লোহার ঘোরানো সিঁড়ি আছে, তবে কেউ সেটা ইউজ করে না। হিমাদ্রি আবার সিগারেট ধরালো। প্রণববাবু ভেতরে চলে গেলেন। শুনেছি মনস্তত্ত্ববিদেরা বলেন মানসিক চিন্তা মানুষের শরীরের চেয়ে মুখের ওপরই নাকি বেশি রেখাপাত করে। আজ তাকে দেখে এই কথাটি মনে পড়ে গেল। সামনে চুলগুলোতে পাক ধরলেও এতদিন যেন চোখে পড়তো না। আজ মনে হলো তার চোখে মুখে বার্ধক্যের ছায়া যেন গভীরভাবে পড়েছে। বাড়ির ভেতর দিক থেকে রমেনবাবু আসছিলেন। হিমাদ্রি বলল, আরে রমেনবাবু যে, কতক্ষণ এসেছেন? নিন, একটা সিগারেট খান। রমেনবাবু সযত্নে একটি সিগারেট তুলে নিলেন। তার হাতের আঙুলগুলো সরু সরু এবং নরম, একটু কম প্রমাণ, ভারী সুন্দর দেখতে। জ্যোতিষেরা বোধহয় এই আঙুলগুলোকেই শিল্পীর আঙুল বলেন। সমিতবাবু আসলেন। পাজামা স্যান্ডো গেঞ্জি পরে আছেন, গায়ে একখানা দামি তারকিস। হিমাদ্রির পাশে বসে পটপট করে আঙুল মটকাতে লাগলেন। তারপর কোনো রকম ভনিতা না করে হিমাদ্রিকে বললেন, মিস্টার সেন, সিগারেটটি দিন। ও শিও, কি করছিলেন এতক্ষণ? কেস খুলে সমিতবাবু একটি সিগারেট নিলেন। বার কয়েক জোরে টান দিয়ে ধোঁয়াও ছাড়লেন। বললেন, একটা বই পড়ছিলাম, রাসেলের কনকোয়েস্ট অফ দ্য হ্যাপিনেস। একটা অনুরোধ করব, আমাকে একটা নেতাজির স্ট্যাচু তৈরি করে দেবেন, জিওসি ইউনিফর্মে। এক্সট্রিমলি সরি, আপনার অনুরোধটা বড় অসময়ে করলেন মিস্টার সেন। আমি হয়তো শীঘ্রই চলে যাচ্ছি বোম্বেতে। বোম্বেতে? ব্যাপার কি রঞ্জু? এমন সময় প্রণববাবু ঘরে এলেন। সমিতবাবু সিগারেট পায়ের তলায় চেপে দিলেন। কোম্পানি বোম্বেতে নতুন একটা ফ্যাক্টরি খুলেছে, আর সেখানেই তাকে নিয়োগ করা হয়েছে। এবার ধীর পদক্ষেপে নির্ঝরে নিয়ে এলেন। হিমাদ্রি চায়ের কাপে চুমুক দিয়ে নির্ঝরিণীকে জিজ্ঞাসা করল, আপনি বাড়িতে ছিলেন নাকি? ঘুমাচ্ছিলাম, শরীরটা ভালো নেই। লক্ষ্য করলাম নির্ঝরিণী যে শাড়িটি পরে আছেন সেটা একদিন বিনয়বাবুর আলনায় দেখেছি। প্রণববাবুর দিকে চোখ পড়তে দেখলাম তিনি কি যেন ভাবছেন। আমি জিজ্ঞাসা করতেই তিনি বললেন, আমার ব্যবসার অবস্থা এখন বড় খারাপ। কিছু টাকা নতুন করে ইনভেস্ট করতে পারলে ভালো ট্রেডারের কাজটা ধরা যেত, কিন্তু হিমাদ্রিকে দেখলাম এক মনে ধূম্রজাল রচনা করে চলেছে। বাড়িতে ফিরে আসে দেখা গেল পঞ্চানন আমাদের জন্য অপেক্ষা করছে। সে কয়েকটি খবর দিয়ে গেল। প্রথম খবর, আগের দিন বিকেলে মেট্রোর কাছে ফুটপাথে একটা পত্রিকা স্টলে রাখালকে দেখে। পরের দিন তাকে বালিগঞ্জে সেই বাড়িতে যেতে দেখে। কিছুক্ষণ পরে ওই বাড়ি থেকে একটি মধ্যবয়স্ক ভদ্রলোক এবং নির্ঝরিণীকে মোটর করে বাইরে যেতে দেখে। মোটর তাদের নিয়ে সুরেন্দ্র ব্যানার্জি রোডে আসে। ওই ভদ্রলোক এবং নির্ঝরিণী একটি বাড়িতে প্রবেশ করে এবং নির্ঝরিণী একটি বাড়িতে ঢোকে। আধ ঘন্টা পরে ওই ভদ্রলোক একা বেরিয়ে আসেন। রাখাল তাকে গাড়ি নিয়ে চালায় বালিগঞ্জের দিকে। তৃতীয় খবর, রমেনবাবু ও যুথিকাকে সুরাবার্দি অ্যাভিনিউয়ের একটি বাড়িতে ঢুকতে দেখা যায়। 1 ঘন্টা বাইরে অপেক্ষা করো তাদের ফিরতে না দেখে পঞ্চানন চলে আসে। পঞ্চানন বিলক্ষণ কাজের ছেলে। সে বাড়িগুলোর কিন্তু নম্বর নিতে ভোলেনি। চায়ের মজলিস জমে উঠেছিল। কেবল হিমাদ্রির নিবিষ্ট মনে একের পর এক সিগারেট টেনে চলেছিল। হঠাৎ দরজার সামনে ইন্সপেক্টর চট্টরাজকে দেখা গেল।
সঙ্গে দুজন কনস্টেবল আর একজন সাব ইন্সপেক্টর। সকলেই খানিকক্ষণ অবাক চোখে চট্টরাজের দিকে চেয়ে রইল। হিমাদ্রি তাকে সাদর অভ্যর্থনা করল। ইন্সপেক্টর হিমাদ্রির পাশে এসে বসলেন। হিমাদ্রি বলল, এই আসরে একে হঠাৎ দেখে আপনাদের সকলের সেই নিদারুণ ঘটনার কথা আজ আমার মনে পড়ছে। সেটা নির্মম সত্য, অ্যান্ড ট্রু উইল কাম আউট সুনার অর লেটার। প্রণববাবু, সেদিন আপনার জামাই বিবেকবাবু কুকুরের কামড়ে মারা যাননি, তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। প্রণববাবু কিছু বলতে পারলেন না। জ্যোতিকা একবার চমকে উঠেই আবার স্থির হয়ে গেল। সারা ঘরে মৃত্যু গুঞ্জন ছড়িয়ে পড়ল। এই গল্প নয়, সেই ঘটনার পর এ বাড়িতে আমি সময় অসময়ে এসেছি, গল্প করেছি, চা খেয়েছি, কিন্তু একটি মুহূর্ত নষ্ট করিনি। সত্যকে খুঁজে বেরিয়েছি। কুকুর আপনার জামাইকে একটা আঁচড়ও দেয়নি, স্পর্শ করার ক্ষমতা পর্যন্ত তার ছিল না। সে তীব্র এক নেশার ঘরে পঙ্গু হয়েছিল। তাকে সামনে খাড়া করে রেখেই হত্যাকারী তার পরিকল্পিত পথে কাজ হাসিল করেছে। বিবেক রঞ্জনকে হত্যা করার মতলব হত্যাকারীর আগে থেকেই ছিল। আমার হিসাবে যদি ভুল না হয়ে থাকে, তাহলে প্রথম রাতে অর্থাৎ দিরাগমনে আসার রাত্রেই হত্যাকারী তৈরি ছিল, কিন্তু সেদিন সে সুযোগ পেল না কোনো একটা কারণে। কুকুরটি ওর পর তার যা করণীয় তা সে করেছিল। বিনয়বাবু বলেছিলেন ঘটনার দিন সকালে কুকুরটিকে কেমন একটু ঝিম ধরা লাগছিল। দ্বিতীয় রাতে সেই সুযোগ এলো, তার সদ্ব্যবহার করলো হত্যাকারী। বিবেকবাবু এসেছিলেন বাথরুমের দিকে একা। কেন তিনি জ্যোতিকাকে ডাকেননি সে কথা চিন্তা করা নস্ফল। যাই হোক, বিবেকবাবু বাইরে আসতেই হত্যাকারী তার মাথায় আঘাত করল। তিনি চিৎকার করতেও পারলেন না, জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। হত্যাকারী সেই মারাত্মক অস্ত্র দিয়ে গলা তার উপর মরণ আঘাত হানল। বিবেকবাবুর মৃত্যু হয়েছে দেখে হত্যাকারী বাথরুমের মধ্যে ঢুকল, তারপর ম্যাথর আসবার ঘরানে সিঁড়ি দিয়ে নেমে গেল বাগানে। তারপর সকলের সঙ্গেই বিবেকবাবুর মৃতদেহ স্বাভাবিকভাবেই দেখতে এলো। হত্যাকারীর বুদ্ধির প্রশংসা না করে পারছি না, কিন্তু সে 3টে ভুল করেছিল যেগুলো তাকে চিনিয়ে দিল আমায়। প্রথম, হত্যা করার সময় অস্ত্রটা ডান হাতে ধরা ছিল বটে, কিন্তু বাঁ হাতে গ্লাভস বা দস্তানা পরার প্রয়োজন বোধ করেনি, যার ফলে তার রক্তমাখা বাঁ হাতের কয়েকটি আঙুলের ছাপ বাথরুমের কপাটে পাওয়া গিয়েছিল। দ্বিতীয়, হত্যাকারীর বিরুদ্ধে প্রমাণ যে জুতো পরে সে হত্যা করেছিল সেটা সে সরিয়ে ফেলেনি। বাথরুম থেকে জুতোর দাগ মৃতদেহ পর্যন্ত এসেছে, মৃতদেহের কাছে বিক্ষিপ্ত। এবার রক্তের ফোঁটা ফোঁটা দাগের সঙ্গে বাথরুমের দিকে ফিরে গিয়েছে। এই জুতো জোড়া হত্যাকারীর ঘরে এখনো আছে। বাথরুমে ঘোরানো সিঁড়ির নিচে বাগানের মাটিতে সে একই জুতোর ছাপ পাওয়া গিয়েছে। এখনো বলা বাহুল্য, বাগান ছাড়া যাওয়ার আর কোনো নিরাপদ পথ ছিল না। তৃতীয়, এই খুনের ঘটনার সবচেয়ে বিস্ময়কর যেটা হলো সেটা হচ্ছে খুনের অস্ত্র। হত্যার অনেক পথ ছিল। হত্যাকারী ছুরি মারতে পারত, গলায় রেশমের ফাঁস দিতে পারত, এমনকি সাইলেন্সার লাগানো অস্ত্রও সে ব্যবহার করতে পারত, কিন্তু সেদিক দিয়ে সে গেল না। কুকুরের ওপর দোষ চাপাতে গিয়ে সে যে অস্ত্রটা দিয়ে খুন করল, তার এই প্রচেষ্টার মনোবৃত্তিও তাকে ধরিয়ে দিল। হ্যাঁ, আমি বলতে পারি হত্যাকারী নিজেই নিজেকে ধরিয়ে দিয়েছে। অস্ত্রটি কি সেটা আমি প্রথমে ধারণা করতে পারিনি, তারপর বুঝতে পেরেছি। জানি সেটা এখন কোথায় কিভাবে আছে, সে কথায় পরে আসছি। এখন আমি ভাবছি হত্যাকারী এত বুদ্ধিমান হয়েও এ পথের কথা ভাবলো কেমন করে। তার বুদ্ধি অনায়াসে অন্যভাবেও সে স্বার্থসিদ্ধি ঘটাতে পারত। এই রহস্যের সমাধান করতে গিয়ে বারবার আমি পথ হারিয়েছি। রহস্যের সমাধান করতে গিয়ে দেখেছি আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় কত রহস্যই না লুকিয়ে রয়েছে। সকলেই বুকের মধ্যে রহস্য বয়ে বেড়াচ্ছে। যাই হোক, পারিপার্শ্বিক সবকিছু মিলে আমার কাছে এই হত্যাকাণ্ডের রহস্য ক্রমশ জটিল হয়ে যাচ্ছিল। হত্যার মোটিভ জানতে পারলে হত্যাকারীকে ধরাটা সহজ হয়ে পড়ে, কিন্তু আমি মোটিভ খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে মোটিভ খুঁজে পেলাম, রহস্য পরিষ্কার হয়ে গেল, হত্যাকারীকে চিনতে পারলাম। এই হত্যার মোটিভ লোভ আর কামনা। সিগারেটের লম্বা টান দিয়ে হিমাদ্রি বলল, দুঃখের সঙ্গে আজ জানাতে হচ্ছে আমার কাছে অনেক অনেক কথা গোপন করে গিয়েছেন। নির্ঝরিণীর দিকে তাকিয়ে হিমাদ্রি বলল, আপনার সঙ্গে বিবেক রঞ্জন বাবুর যে সম্পর্ক গড়ে উঠেছিল তা আমাদের কাছে প্রকাশ করেননি কেন? নির্ঝরিণী কিছুই বলতে পারল না। তার ঠোঁট দুটো শুধু কেঁপে উঠল। হিমাদ্রি তীক্ষ্ণ চোখে প্রণববাবুর দিকে তাকালো। মুহ্যমানের মতো তিনি বসেছিলেন।
প্রণববাবু, আপনি বলেছিলেন, আমার মনে আছে, আপনার ব্যবসায় বেশ কিছু টাকা লগ্নি করার প্রয়োজন হয়ে পড়েছিল, কিন্তু মেয়ে জামাইকে দিরা গমনে আনতে গিয়ে যখন জানতে পারলেন যে বিবেকবাবু তার 25,000 টাকার পলিসিটাতে আপনার মেয়েকে নমিনি করেছে, সে কথাটা আমাকে জানাতে ভুললেন কেন? আমি মানে কিছু বলতে পারলেন না প্রণববাবু। তার গলা যেন কেঁপে গেল। হিমাদ্রি আঙুল উঁচু করে হত্যাকারীকে দেখিয়ে দিল। হত্যাকারী হইচই করে উঠল। ভব্যতার মুখোশ যেন তার খসে পড়ল। হিমাদ্রিকে অকথ্য ভাষায় আক্রমণ করল, কিন্তু কনস্টেবল তার হাতে হাতকড়া পরিয়ে দিল। হিমাদ্রি বলল, এখনো প্রমাণ চান? যে কয়টি বলেছি তা যথেষ্ট নয় কি? বাদ বাকি কোর্টেই না হয় দাখিল করা যাবে। ঘরের মধ্যে যেন আরও একটা প্রলয় ঘটে গেল। ঘর এবং জায়গা নির্দেশ করে হিমাদ্রি বলল, মিস্টার চট্টরাজ, একজন কনস্টেবলকে পাঠিয়ে দিন। নায়কের বুকের মধ্যে পাবেন অস্ত্রটিকে। এখনো তাতে বিবেকবাবুর রক্তকণিকা শুকিয়ে আছে। বাড়িতে ফিরে হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে চায়ের পেয়ালা নিয়ে বসলাম। হিমাদ্রিকে বললাম, তুমি গোড়া থেকে সবকিছু খুলে বলো। হ্যাঁ, তোমায় সবকিছু বলবো। তুমি আমার কাছে মাঝে মাঝে প্রশ্ন করছো, কিছু কিছু ব্যাপার জানতে চেয়েছো, তখন কিছু বলিনি। আজ তোমায় সবকিছু খুলে বলছি, শোনো। মৃতদেহ দেখেই আমার মনে হলো এটি নিখুঁত খুন, কুকুরের ব্যাপার সাজানো। মৃতের ঘাড়ে আঘাতের দাগ দেখে বুঝলাম আগে মাথার পিছন দিক থেকে আঘাত করা হয়েছে। আঘাতের তীব্রতা হয়তো এতখানি নিখুঁত ছিল যে কোনো আওয়াজ বিবেক রঞ্জন করতে পারেননি। তারপর সংজ্ঞাহীন বিবেক রঞ্জনকে হত্যা করলো খুনি। আঘাত থেকে মনে হয় কোনো হিংস্র পশু ধারালো দাঁত দিয়ে গলার থেকে একেবারে গভীরভাবে মাংস উপড়ে নিয়েছে। কিন্তু কি দিয়ে হত্যা করলো? অস্ত্রটা মারাত্মক, বুঝতে পারলেও তার রূপটা বুঝতে পারলাম না। অস্ত্রটির চিন্তা মাথায় ঘুরতে লাগলো। বাথরুমের দরজায় পেলাম রক্তমাখা বাঁ হাতের কয়েকটি আঙুলের ছাপ। বাথরুমের মেথর জামার সিঁড়ির তলায় বাগানে পাওয়া গেল জুতোর ছাপ, যা উপরেও ছিল। তুমি তো জানো সেগুলো সংগ্রহ করা হয়েছিল। ঘরগুলো সার্চ করতে গিয়ে নির্জরিনীর ঘরে পেলাম একটি ইতিহাসের বই। বইটা খুলতে গিয়ে ছত্রপতি শিবাজি পরিচ্ছেদে আটকে গেলাম আমি। বইটার অনেক জায়গায় দাগ দেওয়া আছে, কিন্তু ওই পরিচ্ছেদে একটি অংশ বিশেষভাবে মোটা মোটা করে দাগ দেওয়া হয়েছে। শিবাজি আফজল খাঁকে বাঘ নখ দিয়ে হত্যা করেছিলেন। অস্ত্রটির ইঙ্গিত পেলাম। শিবাজির একটা মেডেল দেখা গেল সমিতের ঘরে। সেই ইঞ্জিনিয়ারিং ফার্মের ফোরম্যান, ধাতু উপাদানে নিজের হাতে সে তৈরি করেছে সেই মেডেল। তাহলে শিবাজির বাঘ নখ তো সে তৈরি করতে পারে। ভালো কথা, আমি সমিতের কাছে খবর পেয়েছিলাম মেডেলটা সে খুব বেশি দিন তৈরি করেনি। কেন সে হঠাৎ শিবাজির মেডেল তৈরি করতে গেল? জিজ্ঞাসা করায় সে জবাব দিয়েছিল শিবাজিকে তার ভালো লাগে। তার পাশে অত বড় দুরন্ধর রাজনৈতিক বীর আর নাকি কোথাও নেই। বেশ বোঝা যায় শিবাজির চরিত্র তাকে অনুপ্রাণিত করেছিল। আহা, ভুল হলো বুঝলে। পরের ঘটনাটা আগে বলে ফেললাম। সমিতের পক্ষে বাঘনকের মতো অস্ত্র তৈরি করা যত স্বাভাবিক ছিল, তার কারোর পক্ষে ততখানি ছিল না। আর সমিতের তৈরি বাঘনক দিয়ে আর অন্য কেউ তা এই কাজে নামতে পারে না। সমিতকে সন্দেহ করলাম, তাকে অনুসরণ করলাম সন্তর্পণে। সিগারেট দেওয়ার সময় কেসটা তার হাতে দিলাম। বাঁ হাতে কেসটা ধরেছে, সিগারেটটা নিল। কেসের ওপর আঙুলের ছাপ রয়ে গেল। পরে মিলিয়ে দেখলাম বাথরুমের ধারে পাওয়া দাগের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। একদিন তুমি আর সমিত যখন কথায় ব্যস্ত ছিলে, তখন তার ঘরে দেখতে দেখতে আলনার তালায় রাখা জুতোর মাপ বাগানে পাওয়া ছাপের সঙ্গে মেলাতে মোটামুটি মিলে গিয়েছিল। সমিতের বড় দোষ, সে নিজেকে খুব চালাক ভাবত। তার সঙ্গে ছিল দম্ভ। কিন্তু আমি বুঝতে পারছিলাম না সমিতের মোটিভটা কি। গদায়ের হাতে আঁকা ছবি আমার চোখ ফুটিয়ে দিল। তার কাঁচা মন সুমিতার সঙ্গে জ্যোতিকার প্রণয় গভীরভাবে উপলব্ধি করেছিল। মোটিভ পরিষ্কার, প্রণয় প্রয়োজন, পথের কাঁটা সরানো। এখন তুমি প্রশ্ন করতে পারো, জ্যোতিকা এবং সমিতের মধ্যে যদি প্রেম হয়ে থাকে, তো জ্যোতিকা বিবেক রঞ্জনের সঙ্গে বিয়েতে মত দিল কি করে? এই বিষয়ে চিন্তা করে আমি একটা সিদ্ধান্তে এসেছি। তোমার সঙ্গে তো জ্যোতিকার বেশ আলাপ জমে উঠেছে, তুমি তাকে জিজ্ঞেস করে মিলিয়ে নাও আমার অনুমান কতটুকু সত্য। জ্যোতিকাকে দেখে বুঝেছি তার মধ্যে একটা বিরাট দুর্বলতা আছে।
তার সংস্কারের দুর্বলতা, সত্য প্রকাশ করার মতো মনের দৃঢ়তাও তার কম। হয়তো প্রণববাবুর প্রবল ব্যক্তিত্বের কঠোরতা তাকে আত্মসচেতনশীল হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছিল। তবু জীবন ধর্মকে অস্বীকার করা যায় না। জ্যোতিকা তখন কিশোর থেকে সবে যৌবনে পা দিয়েছিল। তার দেহের বাইরে এবং ভিতরে চলছিল বিপ্লব। তার রক্তে এক চরম কৌতূহল চঞ্চল হয়ে উঠেছে। সমিত বাড়িতে একটি যুবক, সে অগ্রসর হলো। জ্যোতিকা তাকে প্রশ্রয় দিল, তুমি রমেনবাবুর কথা তুলতে পারো, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখতে পাবে এই যুগ সন্ধিক্ষণে জ্যাঠা মশাই মার্কা ছেলেদের থেকে বেশি আকর্ষিত হয় যেসব ছেলেরা ভাঁড়ামি করতে পারে তাদের প্রতি। এরপর যখন জ্যোতিকার ভেতরের বিপ্লব স্তিমিত হয়ে এলো, তরল মনটা যখন একটা আকার নিল, তখন এলো এর উপলব্ধি। কিন্তু সে কোনো সিদ্ধান্তে আসতে পারল না। সে না পারলো স্বীকার করতে, না পারলো অস্বীকার করতে। সমিত হয়তো চেষ্টা করেও তার মনের কাঠামোকে দৃঢ় করতে পারেনি, কিন্তু সে প্রণববাবুকে ভালো করেই চিনত। সে জানত কুমারী জ্যোতিকার বিয়ে হতে পারে, বিধবা জ্যোতিকার বিয়ে হবে না। তাই সমিত বিবেক রঞ্জনকে হত্যা করার পরই বেছে নিল। অবশ্য সমিতের মনের এই অভিসন্ধি জ্যোতিকাকে জানাতে পারেনি। জানালেও সে কি করত, এ কথা উত্থাপন করা নিষ্প্রয়োজন। একটি কথা মনে আসতে গা শিউরে উঠল একেবারে। সমিতের ঘরে শিবাজির স্ট্যাচুর মধ্যে অদ্ভুত একটি অস্ত্র পাওয়া গিয়েছে। অস্ত্রটি লোহী শলাকা নির্মিত, হাত মোজার মতো, ডান হাতেই পরা যায়। নখের জায়গাগুলি ছুরির ফলার চাইতে তীক্ষ্ণ। আঙুলের গাঁট বরাবর ছোট ছোট কবজা বসানো আছে। সমিত এটা নির্মাণ করেছে। কি জানি, শিবাজির বাঘনখ অস্ত্র হয়তো এমনিই ছিল। আচ্ছা, তুমি কি করে জানলে যে ওটা ওখানেই আছে? ইতিহাস বইয়ের ওই আন্ডারলাইন করা অংশ এবং সেই ইতিহাস প্রসিদ্ধ নায়কের স্ট্যাচু দেখে প্রথম থেকেই আমার মনে হয় শিবাজি ঘটনার মধ্যে মিশে আছেন। সমিতের ঘরে শিবাজির স্ট্যাচুটা আমার বরাবর দৃষ্টি আকর্ষণ করেছিল। একদিন সন্ধ্যায় একা গেলাম ওখানে। সে ছাদে ব্যায়াম করছিল। ছাদের দরজায় শিকল তুলে দিলাম। বারান্দায় কেউ ছিল না। তার ঘরের তালা আমার চাবির গোছার একটি চাবি দিয়ে খুলে ভেতরে ঢুকলাম। মূর্তিটার পিছন দিকে একটা ঢাকনা দেখতে পেলাম। সেটা টেনে দিতে ভিতরে একটা গহর দেখা গেল, আর সেই গহরের কোঠরে রয়েছে সেই অস্ত্রটি। নির্ঝরিণীর ইতিহাস বই পড়েই ধারণাটা সমিতের মাথায় আসে, তাই না? নির্ঝরিণীর কাছ থেকে বইটা হয়তো নিয়ে থাকবে সমিত, কিন্তু কথা হচ্ছে সে বইতে দাগ দিতে গেল কেন? এটাও তার একটা মস্ত ভুল। যদি অন্যরকম সন্দেহ হয়, তার নির্ঝরিণীর ওপর দিয়েই যাবে। কিন্তু আমি চিন্তা করলাম যে ইতিহাস পড়ে বা পড়ায় সেই জায়গায় আন্ডারলাইন করতে পারে, কিন্তু সকলের জানা ওই ঘটনার উপরে দাগ দেওয়াটা যে একান্ত উদ্দেশ্যেই প্রাণদিক, তা বুঝতে আমার দেরি হল না। আচ্ছা হিমাদ্রি, জ্যোতিকার ঘরে অ্যালবামের কে? রমেন নয়। রমেনকে জ্যোতিকা ভালোবাসেনি, ভক্তি করেছে। অবশ্য রমেন তাকে ভালোবাসতে পারে। কিন্তু রমেনকে তো দেখতে ভালো, সে তাকে অনেক দিন ধরে পড়িয়েছে। আগেই তো তোমায় বলেছি, কাঁচা মনে রং ধরাতে গেলে জ্ঞান দিলে হটে যাবে। ফাজলামি করো, হিরো হবে। রমেন ফাজলামি করতে পারতো না। রমেন নয়, মানে রঞ্জু, অর্থাৎ সমিত। ওটা যে তার ডাক নাম, তা একদিন প্রণববাবুকে ডাকতে শুনে বুঝতে পারি। কিন্তু রমেনের সঙ্গে জ্যোতিকার কি সব পরামর্শ হয়েছিল? তাদের সঙ্গে রমেন জ্যোতিকাকে বাঁচাবার একটা অবলম্বন করে দিতেই চাইছিল। শিক্ষকতা লাইনে সে আছে, অনেক স্কুলে তার সুপারিশের সুযোগ ছিল। কিন্তু রাখালের গাড়ি নির্ঝরিণীকে এক ভদ্রলোকের সঙ্গে যাতায়াতটা... উপযুক্ত প্রশ্ন করেছ। রাখালের মনবি একজন উচ্চপদস্থ কর্মচারী। নির্ঝরিণী রাখালের মাধ্যমে তার দ্বারস্থ হয়েছিল। নির্ঝরিণী হচ্ছে সেই নারী যে জীবনে ভদ্রভাবে বাঁচতে চায়। আচ্ছা বিনয়বাবু... একটি যৌন বিকৃত কল্পনাবিলাসী অদ্ভুত জীব। প্রকৃত নারীকে পাওয়া প্রচেষ্টার চেয়ে যার বিলাস বা আত্মতৃপ্তি হচ্ছে মেয়েদের ব্যবহার্য জিনিস লুকিয়ে এনে নিজের ঘরে রাখা। মেয়েটি তার ঘরে এসেছে, তাকে সে পেয়েছে, কাছে এসেছে, সে উপভোগ করেছে। এইসব কল্পনার মাধ্যমে যৌবনের আনন্দকে সে লুটে নিতে চায়। এমনি কত হাজার হাজার বিনয়বাবু রয়েছে, আমাদের মধ্যে কে তার হিসাব রাখে? হ্যাঁ, রাখাল বাড়ির রাঁধুনি, বউয়ের স্বামী। কি সূত্রে বিনয়বাবুর সঙ্গে তার আলাপ হয়েছিল জানি না। সে ড্রাইভার, অথচ অসৎ সংসর্গ তার আছে।
বিনয়বাবু টাকা দিয়ে তার প্রয়োজন তিনি মিটিয়ে নিতেন। আমাকে হাঁ করে থাকতে দেখে হিমাদ্রি বলল, বুঝলে না তো, রাখাল বিনয়বাবুকে নিষিদ্ধ বই এবং ছবি জোগাড় করে দিত। ওহ, অবাক হইও না, ওই ধরনের বই আজকাল অনেক বড় বড় বাবুর পোর্টফোলিওর মধ্যেও পেতে পারো, যদি খোঁজ করো তো। মনে হচ্ছে আমারও লোভ হচ্ছে। হিমাদ্রি হাসতে হাসতে ইজি চেয়ারে গা এলিয়ে দিল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এইরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।